এই ধরো মোটামুটি এনএমআর এর উপর যে 6টা ক্লাস করলাম, সেই জিনিসগুলোকে একটু কোরিলেট করা তোমাদের সিলেবাসের সাথে, এটাই উদ্দেশ্য। কারণ সিলেবাসে দেয়া আছে গিয়ে হচ্ছে তোমার কেমিক্যাল শিফট, হাইপারফাইন স্প্লিটিং, যদিও ওটা ভুল জিনিস, ওটা স্প্লিটিং হবে। হাইপারফাইন স্প্লিটিংটা না আমরা উইথ রেসপেক্ট টু ইএসআর করি, মানে ইলেকট্রন স্পিন রেজোনেন্স স্পেকট্রোস্কোপি, হ্যাঁ, বা ইপিআর, ইলেকট্রন প্যারাম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি। সেটা তোমাদের সিলেবাসে নেই, আগে ছিল সেটা। বাট ওই হাইপার ফাইন স্প্লিটিংটা ইজ অলওয়েজ উইথ রেসপেক্ট টু দ্যাট। এনিওয়ে এনএমআর স্প্লিটিং ব্যাপারটা তো আমরা অবশ্যই দেখেছি এবং আজকেও দেখব। তাহলে কেমিক্যাল শিফট, স্প্লিটিং আর রিল্যাক্সেশন টাইম, এই তিনটে জিনিস মাত্র দেয়া আছে। তাহলে এত 5টা ক্লাস ধরে আমরা কি পড়ে যাচ্ছি? তো সেই জিনিসটাকেই আজকে ক্লাসে আমরা একটু রিলেট করার চেষ্টা করব তোমাদের সিলেবাসের সাথে, কারণ আলটিমেটলি মার্কস ইজ অলসো ইম্পর্টেন্ট। তো সেটাই হচ্ছে, সেই জন্যই আর কি এই জিনিসটার চেষ্টাটা করব। হ্যাঁ, এবং তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের সিনিয়ররা খুব ভালো মার্কস পেয়েছে, ঠিক আছে? তো আই থিঙ্ক যে তোমরাও ভালো করে পড়বে, মানে থার্ড সেমেস্টার। আর সায়ন দাস, তোমার থেকে বেশি কি কেউ পেয়েছে ইয়েতে, ইউনিভার্সিটিতে? জানি না। আরে তুমি তোমার ইউনিভার্সিটি র্যাঙ্কটা খেয়াল রাখবে তো, ইউনিভার্সিটিতে ফার্স্ট হলে অনেক লাভ হয়, কিন্তু যদি ফার্স্ট হয়ে বেরোতে পারো ইউনিভার্সিটি থেকে তাহলে অনেক লাভ আছে। যাই হোক, তার জন্য এখনো 2টো সেমেস্টার বাকি আছে, ভালো করে পড়তে হবে। ওকে, সো উই উইল স্টার্ট দ্য ক্লাস নাও। হুম, আজকে আমরা কিছু সিম্পল কিছু গুগল ইয়ে ইউজ করে পড়বো। কোনো চিন্তা, মানে আজকের ক্লাসটা কোনো ডিফিকাল্ট ক্লাস নয়, তো ইটস ওকে। কি হলো, স্ক্রিনটা আয় বাবা। আচ্ছা, এই ছবিটা সবাই দেখতে পাচ্ছ যেটা এখন স্ক্রিনে আছে? এগুলো হচ্ছে গিয়ে হুম, ইজ ইট ভিজিবল? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এবং আমি স্যার আপনার কথা খুব কেটে কেটে যাচ্ছে, বুঝতে পারছি না। তাই রুদ্রজিৎ, কথা কেটে কেটে আসছে? এখন ঠিক আছে স্যার, প্রথমে একটু হচ্ছিল। ও আচ্ছা, তাহলে হয়তো প্রথমে একটু নেট কানেকশনটাও ভালো ছিল না, তাই জন্য। দেখো, এইখানে এইগুলো হচ্ছে যে কিছু রিয়েল টাইম এক্সাম্পলস অফ কেমিক্যাল শিফট অফ সার্টেন গ্রুপস which we readily encounter in our small organic molecules as well as in our macromolecules. যেমনি ধরো CH3, CH2, CH, তারপরে CN bonds, CHS bonds, তারপরে C এর সঙ্গে C ডাবল বন্ড O, হ্যাঁ, মানে কার্বনিল, তারপরে OH মানে হাইড্রক্সিল, ঠিক আছে? তো এছাড়াও হচ্ছে গিয়ে যখন কার্বনের সাথে তোমার ধরো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন ইত্যাদি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যাটাচড থাকবে, ঠিক আছে? এই ধরনের কিছু আমরা রিয়েল টাইমে খুব দেখতে পাই। সুপর্ণা, তুমি আমাকে একটা উদাহরণ বলতে পারো যেখানে কোনো একটা বায়োলজিক্যাল মলিকিউল যেখানে সি এর সাথে এন এর বন্ড আছে, সি বন্ড এন? এই যে ধরো, এই ধরনের যে বন্ডটা, এটার একটা করেসপন্ডিং কেমিক্যাল শিফট পাওয়া যাচ্ছে 2.5 এর কাছাকাছি, ঠিক আছে? এটার একটা কেমিক্যাল শিফট পাওয়া যাচ্ছে গিয়ে হচ্ছে 2.5 এর কাছাকাছি। সো দিস ইজ আ প্রোটন এনএমআর, যেখানে একটা প্রোটন যখন কার্বনের সঙ্গে লিঙ্ক থাকে, সেই কার্বনের সঙ্গে একটা নাইট্রোজেন লিঙ্ক থাকে, তখন কিন্তু এই 2.5 এর কাছাকাছি মোটামুটি একটা কেমিক্যাল শিফট পাওয়া গেছে। তা আমি এইটা জানতে চাইছি যে এইরকম কোথায় আমরা কোন বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলে দেখতে পাই যেখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেন অ্যাটাচড আছে আর নাইট্রোজেন অ্যাটাচড আছে? সুপর্ণা? স্যার অ্যামিনো অ্যাসিডে, ভেরি গুড, মানে প্রোটিনের ক্ষেত্রে। মানে প্রোটিনে। ওকে, উই ক্যান সি দিস, ঠিক আছে? এছাড়া তো আমরা জানি যে CH3 বন্ডও প্রোটিনে থাকে। আচ্ছা সুপর্ণা, এই C ডাবল বন্ডও বা C
OH এই ধরনের বন্ড আমরা দেখতে পাই কোথায়? স্যার ডিএনএ তে। ডিএনএ তে। ওকে, আই গিভ ইট টু ইউ। আরো ইজিলি এই ধরনের কার্বক্সিলিক গ্রুপ কোথায় দেখা যায়? প্রোটিনে দেখা যায়, যায় তো? হ্যাঁ দেখ। ফ্যাটি অ্যাসিডে দেখা যায়। ফ্যাটি অ্যাসিড, অ্যাসিডটা তো কার্বক্সিলিক অ্যাসিডই হবে, তাতে তো থাকবেই। সি ডাবল বন্ড ও OH তো থাকবেই, ঠিক আছে? কিংবা এই ধরনের ধরো অ্যালডিহাইড গ্রুপ, ঠিক আছে, সি ডাবল বন্ড ও আর এইচ। সায়ন দাস আমায় বলো তো এই ধরনের অ্যালডিহাইড গ্রুপ কোন বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলে দেখতে পাবে? অ্যাসিটাইলডিহাইড বা অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়েতে এই এইচটা থাকে না কিন্তু, ঠিক আছে? তো ম্যাক্রোমলিকিউলের কথা আমি জিজ্ঞেস করছি, ধরো কোনো ম্যাক্রোমলিকিউল। অ্যাসিটাইলডিহাইডে তো অবশ্যই থাকবে, অ্যাসিটাইল কোয়েতে এই এইচটা থাকে না, এর জায়গায় SCOA হয়ে যায়, মানে কোএনজাইম এ অ্যাটাচড হয়ে যায়। এইটা বলতে পারা উচিত। গ্লুকোজে থাকবে, এক্স্যাক্টলি গ্লুকোজ। তাহলে গ্লুকোজ যে ম্যাক্রোমলিকিউল তৈরি করে সেটা আবার সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন যাই হোক, তার একটা এন্ডে কিন্তু CHOটা থাকবে। ওকে, অ্যালডোজ সুগার, যে কোনো অ্যালডোজ সুগার, রাইট? আমি জাস্ট এই জন্যই এইগুলো তোমাদের জিজ্ঞেস করছি। আচ্ছা, এই যে ধরো এই ধরনের বেনজিন রিং, মানে যেটাকে আমরা ফিনাইল গ্রুপ বলি, এটা কিসের মধ্যে পাওয়া যেতে পারে, কোন ধরনের ইয়ের মধ্যে? এই যে ধরো বেনজিন রিং, তার সঙ্গে OH অ্যাটাচড আছে, অ্যামিনো অ্যাসিড, ফিনাইলঅ্যালানিন। ফিনাইল অ্যালানিনে পাওয়া যেতে পারে। এইটা তো টিপিক্যালি হচ্ছে গিয়ে টাইরোসিন এ পাওয়া যাবে। অ্যালানিন, ফিনাইল অ্যালানিন হলে তো এর সঙ্গে আবার একটা তোমার ইয়ে অ্যাটাচ থাকতে হবে, তাই তো? অ্যালানিনে তো আবার একটা কার্বন আছে, মানে যে স্ট্রাকচারটা আছে CHRNH2, তার সঙ্গে আবার একটা কার্বন, তার সঙ্গে ফিনাইল গ্রুপ। সো এনিওয়ে, দ্য কনসেপ্ট ইজ ফাইন, যে যে কোনো অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডসে এই জিনিসগুলো আমরা দেখতে পাবো, মানে প্রোটিনসে এই জিনিসগুলো প্রেজেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা, এবার কেউ আমাকে বললো যে আচ্ছা, থার্ড সেমিস্টার, এটা কিন্তু তোমাদের মেন ক্লাস, তোমরাও একটু উত্তর দাও। এই C+H এটা কোথায় দেখা? C+C, তার সঙ্গে H আছে, এটা কোথায় দেখা যায়? এটা কোন ধরনের বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলে এই ধরনের জিনিস দেখা যায়? ফিফথ সেমিস্টারের কেউ একটা বলো, C+C এটা কোথায় কোন ধরনের বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলে দেখা যায়? আনস্যাচুরেটেড ফ্যাটে দেখা যাবে। আনস্যাচুরেটেড ফ্যাটে দেখা যাবে, ভেরি গুড। কে বললো এটা? সায়ন দাস। আমি। ও আচ্ছা, তুমি, হ্যাঁ, ওকে ফাইন। গলাটা একটু দুবার কিরকম আলাদা লাগলো। ওকে ফাইন, অ্যাবসলিউটলি আনস্যাচুরেটেড ফ্যাটস এর মধ্যে দেখা যাবে। তার মানে আমাদের বডিতে যে মলিকিউলস গুলো আছে, সিমিলারলি এই যে ধরো সি, তার সঙ্গে সালফার, এই ধরনের বন্ড, আর এদিকে এইচ, এই ধরনের বন্ড কিসের মধ্যে দেখা যাবে? সালফার কিসের মধ্যে থাকে, কোন ধরনের বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলের মধ্যে? সিস্টিন মানে অ্যামিনো অ্যাসিডে থাকবে। ওকে, সিস্টিনে সালফার থাকবে, প্রোটিনে থাকতো। হ্যাঁ প্রোটিনে থাকবে, ভেরি গুড। সো হোয়াট আই ওয়ান্ট টু এমফাসাইজ ইজ দ্যাট, যে এই যে গ্রুপস গুলো যার করসপন্ডিং তুমি কেমিক্যাল শিফটটা পাচ্ছ PPM এ, এই পার্টিকুলার গ্রুপস গুলো কিন্তু আমাদের যে বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউল বা যে স্মল অর্গানিক মলিকিউলস, তার মধ্যে র্যান্ডমলি এক্সিস্টেন্ট। ফলে আমরা কেমিক্যাল শিফটের যে গ্রাফটা পাচ্ছি, সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা যে মলিকিউলটা নিয়ে এনএমআর স্টাডি করছি, সেই মলিকিউলের মধ্যে কি কি ধরনের গ্রুপস আছে। This is the sole thing that I want to impress upon you, that these groups are rampant in different biological macromolecules. So once I get a graph, not a graph but an NMR spectrum, যেরকম আমরা এত এত দেখেছি, মানে I'll show you just a minute.
এই যে এই ধরনের এনএমআর স্পেকট্রাম যখন আমি পাচ্ছি, ঠিক আছে, এই ধরনের এনএমআর স্পেকট্রাম যখন আমি পাচ্ছি, তো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স? এই এনএমআর স্পেকট্রামটা এই যে এইগুলো হচ্ছে কেমিক্যাল শিফট। তো সিমিলারলি আমি যখন এই কেমিক্যাল শিফট গুলো এখানে পাচ্ছি, ধরো 4 কি 2.5, হ্যাঁ, কি 1.5, কি এইখানে অনেক বেশি, ধরো তোমার 11, তো তখন আমি কিন্তু বুঝতে পারছি যে কি ধরনের গ্রুপ প্রেজেন্ট আছে, কারণ নির্দিষ্ট গ্রুপের জন্য নির্দিষ্ট কেমিক্যাল শিফট হবে। ওকে, কিন্তু যখন আমি বলবো একটা পার্টিকুলার টাইপ অফ গ্রুপের জন্য একটা পার্টিকুলার ভ্যালু অফ কেমিক্যাল শিফট হবে, তখন সেটা আমি কি কি সেটা বলার জন্য আমার একটা প্রি রিকুইজিট দরকার। হোয়াট ইজ দ্যাট প্রি রিকুইজিট? ক্যান ইউ টেল মি? একটা মানে নির্দিষ্ট, একটা হ্যাঁ বলো। ওই একটা প্রমাণ, মানে একটা স্ট্যান্ডার্ড কিছু নিতে হবে। ভেরি গুড, ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। ঠিক আছে, একটা রেফারেন্স দরকার বা একটা স্ট্যান্ডার্ড কিছু নিতে হবে যার রেসপেক্টে আমি বলতে পারবো। আমি যদি বলি যে একটার হচ্ছে 2.5 উইথ রেসপেক্ট টু হোম, বিকজ আই এম নট গিভিং এনি ইউনিট। ঠিক আছে, আমি বলছি কিন্তু পিপিএম, পিপিএম ইজ নট আ ইউনিট। ঠিক আছে, পিপিএম, পিপিবি এগুলো কি? হ্যাঁ পিপিএম তো কনসেন্ট্রেশন, মানে হ্যাঁ, কনসেন্ট্রেশন মানে তো কি? হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন? ইফ আই টেল ইউ যে 1 ppm, what does it mean? পার্টস পার 1 মিলিয়ন mg আর per পার্টস পার liter। বিলিয়ন। 1 mg per liter, absolutely হ্যাঁ correct. ওইটাই। ঠিক আছে, পার্টস পার মিলিয়ন আর পার্টস পার বিলিয়ন, অ্যাবসলিউটলি। বাট ইন টার্মস অফ কনসেন্ট্রেশন যদি আমরা এক্সপ্রেস করতে চাই, ppm ইজ 1 mg per liter আর ppb ইজ 1 মাইক্রোগ্রাম per liter। ভেরি গুড। তাই তো সুপর্ণা, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, ppb ppm কি? আমি তো মানে যেটা ও বললো যে ওই ঘনত্ব মাপার ইয়ে। ঘনত্ব মাপার? মন দাও, মন দাও, তাও ভালো। এটা শুভঙ্কর থাকলে বলতো যে পিপিবি হচ্ছে পিন্ডারি পলাশের বোন আর পিপিএম হচ্ছে পালাবো পালাবো মন। সেটা যে বলনি, দ্যাট ইজ অনলি আই এম গ্রেটফুল। ঠিক আছে, এনিওয়ে, ফোকাস ফোকাস অন দ্য থিং, বিকজ তোমরা ভবিষ্যতে যখন এমএসসি পড়বে, পিপিএম, পিপিবি এবং মোল এইগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট ল্যাবে আর কোনো জিনিস লাগে না। কারণ আমাদের ল্যাবে সবকিছুই কাউন্ট হয় পিপিএম, পিপিবি বা এত মোলার কনসেন্ট্রেশন, অত নর্মাল একটা সলিউশন বানিয়ে আনো, তাতে এত মোলার ওটা থাকবে, অত নর্মাল এটা থাকবে, এইরকমই আমাদের সবকিছুই। তাহলে ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ পিপল আর কমপ্লিটলি অ্যাওয়্যার অ্যাবাউট দিস থিংস, কারণ তোমাদের ল্যাবটা তো একটু হয়নি। তো যাই হোক, একটা স্ট্যান্ডার্ডের কথা যেটা বলছিল সায়ন দাস, যে উই নিড আ স্ট্যান্ডার্ড বা একটা রেফারেন্স। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমরা একটু দেখি যে কেন এটা পিপিএম এ ক্যালকুলেট হচ্ছে এবং স্ট্যান্ডার্ডটা কি এবং কিভাবে ক্যালকুলেট হচ্ছে। উইল সি দ্যাট। ভেরি ইজি, কোনো চিন্তার কোনো কারণই নেই, একেবারে সোজা সোজা জিনিস। হ্যাঁ, আমরা একেবারে, এবং এইটার জন্য আমি সব থেকে সুন্দর দেখলাম যে এনএমআর এর যে কটা নোটস টোটস দেখলাম উইকিপিডিয়ায় কিন্তু দারুণ দেয়া আছে। ঠিক আছে, একেবারে এক লাইনে ভারী সুন্দর ডেফিনেশন। ইন এনএমআর স্পেকট্রোস্কোপি দ্য কেমিক্যাল শিফট ইজ দ্য রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি অফ আ নিউক্লিয়াস। রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি অফ আ নিউক্লিয়াস মানে কতটা ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ দিলে ওটা রেজোনেন্সে যাবে, রিলেটিভ টু আ স্ট্যান্ডার্ড ইন আ ম্যাগনেটিক ফিল্ড। মানে একটা ম্যাগনেটিক ফিল্ড যদি কনস্ট্যান্ট থাকে, সেখানে আমি একটা স্ট্যান্ডার্ড ইউজ করব বা একটা রেফারেন্স ইউজ করব, যেটাকে আমি 0 ধরে নেব, যেটা কেমিক্যাল শিফট। তাহলে এইবার সেটার রেসপেক্টে তোমাকে কতটা, তোমার যে নিউক্লিয়াসটা তাকে কতটা ফ্রিকোয়েন্সি দিতে হচ্ছে, মানে কতটা এনার্জি দিতে হচ্ছে বা কতটা ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েভ দিতে হচ্ছে, কতটা এনার্জি দিতে হচ্ছে বা কতটা ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ দিতে হচ্ছে উইথ রেসপেক্ট টু আ স্ট্যান্ডার্ড দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ 0 টু
shift your nucleus to the resonance stage. That is what the chemical shift means. আবার বলছি, chemical shift মানে হচ্ছে now you have a standard, ঠিক আছে, with respect to that তোমাকে কতটা এনার্জির রেডিও ওয়েভ দিতে হচ্ছে, মানে রেডিও ওয়েভ অফ আ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা, so that your nucleus migrates to the upper energy level, that is it goes to the resonant stage, বা it is in resonance, ঠিক আছে। সেই যে ফ্রিকোয়েন্সিটা আমাকে দিতে হচ্ছে with respect to a standard, যেখানে তোমার স্ট্যান্ডার্ডটা and your nucleus of interest are kept in the same magnetic field, সেইটাকে কিন্তু আমরা বলে থাকি কেমিক্যাল শিফট। মুখস্থ করে কোনো লাভ নেই, বুঝতে পারলে এইটা লেখাটা কোনো ব্যাপার নয়। আর মুখস্থ করে হয়তো তুমি পরীক্ষায় লিখে দেবে, তাতে তোমার কোনো ভবিষ্যতে লাভ হবে না, ঠিক আছে। যদি একটা লাইনে এই যে কথাগুলো বললাম এগুলোকে ভাঙাচোরা ইংরেজিতেও লিখে দাও, তুমি কিন্তু ফুল মার্কস পাবে। লোক যে একজন জানে যে একটা স্ট্যান্ডার্ড থাকে, সেই স্ট্যান্ডার্ডের রেসপেক্টে আমার কতটা ফ্রিকোয়েন্সি লাগছে আমার নিউক্লিয়াসটাকে রেজোনেন্সে পাঠানোর জন্য, ঠিক আছে। যখন স্ট্যান্ডার্ডটা এবং আমার নিউক্লিয়াসটা দুটোই সেম ম্যাগনেটিক ফিল্ডে আছে, সেই অবস্থায় কতটা ফ্রিকোয়েন্সি লাগছে উইথ রেসপেক্ট টু দ্য স্ট্যান্ডার্ড টু সেন্ড মাই নিউক্লিয়াস টু দ্য রেজোনেন্স, দ্যাট ইজ নোন অ্যাজ মাই chemical shift. Why shift? Because with respect to the standard there is a shift in the downfield direction, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। মানে ওই যে রেডিও ফ্রিকোয়েন্সিতে কতটা কোয়ান্টিটি লাগছে সেটা মানে মাপছি তো, কতটা সেটা মেজার করছি। এনার্জি এক্স্যাক্টলি, আলটিমেটলি উই আর মেজারিং দ্য এনার্জি। এবার এনার্জিটাকে তুমি কিভাবে এক্সপ্রেস করবে বলো সৌরদীপ বলছিলে তো। হ্যাঁ তাহলে কতটা এনার্জি লাগছে রেজোনেন্স, কত জুল এনার্জি, বা জুলে তো ঠিক আছে, সেটা তো ইউনিট। সো তোমাকে যদি আমি বলি যে এনার্জি দাও, এক্স অ্যামাউন্ট অফ এনার্জি দাও, তো তুমি কি দেবে? তুমি কি নিউক্লিয়াসটাকে ঘুষি মারবে? তাহলে কি দেবে? এখানে তো এনার্জিটা রেডিও ফ্রিকোয়েন্সি হিসেবে দিচ্ছে। এক মিনিট, হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি একটু ক্লাসটা নিয়ে কথা বলছি, আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ 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 হ্যালো, হ্যাঁ যেটা আমি বলছিলাম, হ্যাঁ তো তুমি এনার্জিটা কিভাবে দেবে? তুমি ঘুষি মারবে না, তাহলে? এখানে তো এনার্জিটা মানে রেডিও ফ্রিকোয়েন্সি হিসেবে দিচ্ছে। হ্যাঁ মানে তুমি এনার্জিটা তুমি যেখানেই দেবে, যে কোনো স্পেকট্রোস্কোপিতে তোমার এনার্জি সোর্সটা হবে গিয়ে হচ্ছে a particular electromagnetic radiation. So how do you define an electromagnetic radiation? By the wavelength or the frequency, ঠিক আছে। তো তোমাকে যদি বলা হয় যে অমুক অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে ওটাকে রেজোনেন্সে নিয়ে যাওয়ার জন্য, তুমি কি বলবে যে না আমি অমুক ফ্রিকোয়েন্সির একটা রেডিও ওয়েভ ইউজ করছি ওটাকে রেজোনেন্সে নিয়ে যাওয়ার জন্য। ওকে, তা সেই ফ্রিকোয়েন্সিটাই কিন্তু আমরা আলটিমেটলি মাপছি উইথ রেসপেক্ট টু দ্য স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এইবার তোমাদের প্রশ্নটা আসতে পারে যে এইটাকে আমি পিপিএম এ কেন মাপছি? পিপিএম এ মাপার কারণটা আর কিছুই নয়, এই যে কেমিক্যাল শিফট যেটা ডেল্টা দিয়ে আর কি তোমার ইয়ে করা হয়েছে, সিম্বলাইজ করা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য স্যাম্পল মাইনাস দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রেফারেন্স। আমরা রেফারেন্সটা ইউজুয়ালি নিয়ে থাকি হ্যাঁ টিএমএস, টিএসপি খুব রেয়ারলি নেওয়া হয়, টিএমএসটাই নেওয়া হয়, টেট্রামিথাইল সিলেন, এটাকেই আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করি। ইউজুয়ালি আমরা তো প্রোটন এনএমআরই করে থাকি, ফলে টিএমএসটাকেই রেফারেন্স হিসেবে আমরা ব্যবহার করি। কেন? দ্যাট ইজ বিয়ন্ড দ্য স্কোপ অফ ইউর সিলেবাস। ওটার একটা ইউনিক স্ট্রাকচার আছে টেট্রামিথাইল সিলেনের, যার জন্য মানে অল ইকুইভ্যালেন্ট হাইড্রোজেনস, যার জন্য ওটাকে কিন্তু ইউজ করা হয় অ্যাজ রেফারেন্স। কিন্তু সেইটা কেন সেটা আমি এখন বোঝাতে একেবারে ইন্টারেস্টেড নই। ইউজ করা হয় এটা ধরে নেবে। তাহলে ওইটা যেটা রয়েছে
সেটাকে আমরা 0 ধরে নিচ্ছি এবং তোমার স্যাম্পলের ফ্রিকোয়েন্সিটা ধরে নিচ্ছি, কিন্তু ডিনোমিনেটরটা আমরা যে নর্মাল ফ্রিকোয়েন্সি গুলো ইউজ করছি সেগুলোকে আমরা হার্টজে ধরছি, বাট ডিনোমিনেটরটাকে আমরা মেগাহার্টজে নিচ্ছি। হ্যাঁ, যার জন্য টোটাল ভ্যালুটাকে আমরা পিপিএম এ আর কি এক্সপ্রেস করি। তোমরা জিজ্ঞেস করতে পারো যে স্যার কেন আপনি ডিনোমিনেটরটাকে মেগাহার্টজে নিচ্ছেন? ওয়েল, ইট ইজ রিলেটেড টু দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ ইউর এনএমআর মেশিন। এই কেনগুলো বোঝাতে গেলে এখন বিশাল একটা জিনিসে যেতে হবে, ওটা আমাদের ভেবে লাভ নেই। আমাদের এইটুকু বুঝতে হবে যে সেম ম্যাগনেটিক ফিল্ডে রেফারেন্স আর আমার স্যাম্পলের মধ্যে যে ডিফারেন্সটা হবে টু অ্যাটেন্ড দ্য রেজোনেন্স, সেইটাকেই আমি কেমিক্যাল শিফট হিসেবে নিচ্ছি। ইট ইজ এক্সপ্রেসড অ্যাজ ডেল্টা, দ্যাট ইজ ভি স্যাম্পল মাইনাস ভি রেফারেন্স বাই ভি রেফারেন্স। তোমাদের প্রশ্ন আসতেই পারে স্যার ওপরের ভি রেফারেন্সটা আপনি নিলেন গিয়ে হচ্ছে হার্টজে আর নিচের ভি রেফারেন্সটা আপনি নিলেন মেগা হার্টজে, এটা আপনি কেন করলেন? ঠিক আছে, বাট এটা আমি কেন করলাম না, দিস ইজ দ্য কনভেনশন, দিস ইজ দ্য ওয়ে উই ডু ইট। বিকজ আমরা যখন কোনো স্ট্রাকচার সলভ করি আমরা যে ইউজ করি এনএমআর এর যে ফ্রিকোয়েন্সিটা সেটা ওই মেগাহার্টজ রেঞ্জেই ইউজ করে থাকি, যার জন্য আমরা ডিনোমিনেটরটা সবসময় মেগাহার্টজে নেব। দ্যাটস ওয়াই একটা হার্টজ আর অন্যটা যদি মেগাহার্টজ হয় ভাগ করা হয় তাহলে একটা 10⁶ ফ্যাক্টরের ডিফারেন্স থেকে যাচ্ছে। দ্যাটস ওয়াই দিস ইজ এক্সপ্রেসড ইন ppm, বাট মাইন্ড ইট ppm ইজ নট অ্যান ইউনিট। ppmটা কিন্তু কোনো ইউনিট নয়। ওকে, so ultimately it is a ratio, the ratio of two frequencies. কারোর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। বাট দিস ppm it is a convention যে আমরা নিউমারেটরের যে ফ্রিকোয়েন্সিটা সেটাকে হার্টজে নিই, বাট যেহেতু মেশিনটা অপারেট করে গিয়ে হচ্ছে ওই মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি লেভেলে, আমরা ডিনোমিনেটরের যে রেফারেন্স ফ্রিকোয়েন্সিটা সেটাকে মেগাহার্টজে নিই। ওকে, সো ইফ দেয়ার আর নো মোর কোয়েশ্চেন্স, আমি নেক্সট জিনিসটায় চলে যাই যেটা আমি তোমাদের বুঝিয়েছি, সেটা হচ্ছে এই স্প্লিটিং এর ব্যাপারটা। এইটা আমরা মোটামুটি সবাই জানি, এবং তোমাদের যে সিলেবাসে যে স্প্লিটিংটা আছে, হাইপার ফাইন স্প্লিটিং ইজ সামথিং ডিফারেন্ট। দ্যাট ইজ অলওয়েজ উইথ রেসপেক্ট টু ইএসআর, ইলেকট্রন স্পিন রেজোনেন্স স্পেকট্রোস্কোপি, বা ইপিআর, ইলেকট্রন প্যারাম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি, যেটার কিন্তু আমাদের জন্য খুব একটা সিগনিফিকেন্স নেই। কেন সিগনিফিকেন্স নেই রুদ্রজিৎ? স্যার বলুন। তুমি স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো স্লাইডে? স্যার এখন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিছু আসছে না। কিছু আসছে না স্যার, ব্লু স্ক্রিন খালি। ওকে, দাঁড়াও, আমি যেটা জিজ্ঞেস বলতে চাইছি, এক মিনিট আসবে, চিন্তার কিছু নেই। আমি যেটা বলতে চাইছি, দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে তো স্লাইডটা? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি রুদ্রজিৎ, সে কথাটা হচ্ছে যে এই যে হাইপার ফাইন স্প্লিটিং যেটা তোমাদের সিলেবাসে আছে, ঠিক আছে, এই যে তুমিও পরীক্ষা দিয়েছো যখন নিশ্চয়ই পড়েছো, এই হাইপার ফাইন স্প্লিটিংটা এটা ঠিক নয়, কারণ আমরা যখন এনএমআর পড়ছি আমরা এমনি নর্মাল স্প্লিটিংটাই পড়বো। হাইপার ফাইন স্প্লিটিং ইজ মোর রিলেটেড টু ইএসআর বা ইপিআর, মানে ইলেকট্রন স্পিন রেজোনেন্স স্পেকট্রোস্কোপি বা ইলেকট্রন প্যারাম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি। বাট ইএসআর ইপিআর কিন্তু আমরা পড়বো না। আমি তোমাকে জিজ্ঞেস করছি কেন ইএসআর ইপিআর আমরা পড়বো না? জানো? না স্যার। আমরা কি সাবজেক্ট পড়ছি? বায়োটেকনোলজিতে অনার্স করছো তো? বায়োটেকনোলজিতে উই আর অলওয়েজ ইন্টারেস্টেড অ্যাবাউট বায়োলজিক্যাল স্যাম্পলস, ঠিক আছে, যার মধ্যে প্রোটিন, ডিএনএ, আরএনএ, হ্যাঁ, ফ্যাট, লিপিড, অর্গানিক মলিকিউলস ইত্যাদি থাকবে। বাট USR cannot be applied for, মানে USR cannot be applied to biological molecules.
but rather ESR cannot be applied for deciphering the structure of biological molecules বা biological system এ ESR apply করা যায় না। কেন বলো তো? এটা বলবে, এটা তোমাদের জন্য কোয়েশ্চেন রইল 5th সেমেস্টারের জন্য, যার জন্য ইএসআরটাকে কিন্তু সিলেবাস থেকে সরিয়ে দিয়েছে। কারণ ইএসআরটা দিয়ে আমরা বায়োলজিক্যাল সিস্টেম কখনো স্টাডি করতে পারি না। কেন? এনএমআর দিয়ে করতে পারছি, এতগুলো রামান, আইআর, ইউভি ভিজিবল, অ্যাটমিক অ্যাবজর্পশন সবকিছু দিয়ে করতে পারছি, এক্স-রে ডিফ্র্যাকশন ইএসআর দিয়ে কেন করতে পারছি না? রুদ্রজিৎ কোনো আইডিয়া? এই যে টাইম শেষ হয়ে আসছে, কোনো আইডিয়া? না স্যার, বুঝতে পারছি না। বাড়িতে মাইক্রোওয়েভ আছে? না। মাইক্রোওয়েভ নেই? কার বাড়িতে আছে মাইক্রোওয়েভ? আচ্ছা, কলেজ খুললে ডিপার্টমেন্টাল মাইক্রোওয়েভে একটু একটা রসগোল্লা গরম করে তোমাদের খাওয়াবো, সেখানেই উত্তরটা আছে। রসগোল্লাটা হাতে নেবে, গরম লাগবে? হ্যাঁ লাগবে। না লাগবে না। জিবে না নেবে, স্যার লাগবে না, ভিতরটা গরম থাকবে, বাইরেটা থাকবে। একদম ঠিক বললে। কে বললে এটা? মইনাক। ওকে, ভেরি গুড, দিস ইজ দ্য আনসার। ভেতরটা গরম থাকবে, বাইরেটা কিন্তু গরম থাকবে না। যে মুহূর্তে তুমি জিবে ফেলে কামড়াবে তোমার জিভটা পুড়ে যাবে। দিস ইজ দ্য আনসার। এবং ইএসআরেও এই মাইক্রোওয়েভ ইউজ করা হয়, যেমনি এনএমআর এর ক্ষেত্রে রেডিও ওয়েভ ইউজ করা হয়, ইএসআর এর ক্ষেত্রে মাইক্রোওয়েভ ইউজ করা হয়। মাইক্রোওয়েভের কাজই হচ্ছে যে মাইক্রোওয়েভ ওয়াটার মলিকিউলস এর মধ্যে ভাইব্রেশন ক্রিয়েট করে হিট তৈরি করে, যার জন্য যদি তুমি শুকনো চাল মাইক্রোওয়েভে দিয়ে দাও, সে চালটা কিন্তু কিছুই গরম হবে না, কোনোদিনও গরম হবে না। কিন্তু চালটাকে যদি তুমি জল ঢেলে দাও তখন কিন্তু সেটা ফুটবে। মাইক্রোওয়েভে কিছু কুক করার জন্য হাইড্রেটেড কন্ডিশন ইজ মাস্ট, মানে মাইক্রোওয়েভ ওয়াটার মলিকিউলস গুলোর মধ্যে ভাইব্রেশন ক্রিয়েট করে হিটটা জেনারেট করে। যার জন্য রসগোল্লার বাইরে তো জল নেই, বাইরে ছানার কোটিংটা আছে, ভেতরে রসটা আছে, জলটা আছে, সেইটা গরম হয়ে গেছে। এবার যে মুহূর্তে তুমি রসগোল্লাটায় কামড় দেবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমার জিভটা পুড়ে যাবে, কারণ জলটা গরম হয়ে গেছে। তেমনি বায়োলজিক্যাল কোনো স্যাম্পল বা বায়োলজিক্যাল কোনো সিস্টেম ক্যান ইট বি ডিভয়েড অফ ওয়াটার? প্রোটিনটা কি তুমি হাওয়ায় রাখবে? ডিএনএটা কি তুমি হাওয়ায় রাখবে? অর্গানিক মলিকিউলস থেকে যাই তুমি রাখবে, ইউ নিড আ সলভেন্ট ফর দ্যাট, রাইট? যে মুহূর্তে তুমি ইএসআর মানে বায়োলজিক্যাল সিস্টেমের যদি কোনো মলিকিউল হয়, যে মুহূর্তে তুমি ইএসআর বা ইপিআর অ্যাপ্লাই করবে, কি হবে? যে হাইড্রেটেড যে মলিকিউলটা আছে, ওয়াটারটা অসম্ভব হিটেড হয়ে যাবে। কেন না? তুমি মাইক্রোওয়েভ দিচ্ছ তো ইএসআর বা ইপিআর এ, এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেই বায়োলজিক্যাল মলিকিউলটা ডিনেচার্ড হয়ে যাবে। বোঝা গেল? এটা মাথায় রাখবে সারা জীবন। ওকে, নাও লেট আস কাম টু দিস কাইন্ড অফ স্প্লিটিং, যেটা আমরা এনএমআর এ দেখেছি। যে এনএমআর এ স্পিন স্পিন কাপলিং এর জন্য কিন্তু একটা স্প্লিটিং হয়। স্পিন স্পিন কাপলিং কি, এর থেকে বেশি বোঝার দরকার নেই। এই স্প্লিটিংটা এটার জন্যই হয় যে পাশের যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন গুলো ইনফ্লুয়েন্স করে গিয়ে হচ্ছে নেবারিং হাইড্রোজেনের পিকস গুলো। এখানে আমরা n+1 রুল আমরা পড়েছি, সেটা হচ্ছে যে এখানে যেহেতু বিতে যেহেতু 3টে হাইড্রোজেন আছে, তাই জন্য n+1 3+1 মানে 4, এর স্প্লিটটা 4 ভাগে ভাগ হবে। সিমিলারলি এ তে যেমনি 2টো হাইড্রোজেন আছে, 2+1 3, বি এর যে একটা পিক আছে সেটা 3 ভাগে ভাগ হবে। যদিও এইগুলো কিন্তু একটা সিঙ্গেল পিকই এমনি দেখা যাচ্ছিল, হ্যাঁ, বাট দিজ আর অ্যাকচুয়ালি মাল্টিপ্লিসিটি অফ ইউর পিক। ওকে, ইট ক্যান বি ট্রিপলেট, ইট ক্যান বি কোয়ার্টেট। এটা যদি আমরা একটু জুম করি এটা বুঝতে পারবো। এই স্প্লিটিংটা, দিস স্প্লিটিং অফ দ্য পিক অফ দ্য ইকুইভ্যালেন্ট হাইড্রোজেনস, of the hydrogens belonging to the same environment. I repeat, the splitting of the peak of the equivalent hydrogens or of the hydrogens belonging to the same environment. Their peak also splits in the influence of the protons of the surrounding environment, of the surrounding. ঠিক আছে? In the influence of the protons of the surrounding, this is known as splitting in NMR spectroscopy. So a particular peak corresponding to equivalent hydrogen splits
under the influence of the neighboring hydrogens, and depending upon the number of neighboring hydrogen we could see the splitting and the multiplicity of the peak based on this spin-spin coupling. আমরা ট্রিপলেট, কোয়ার্টেট ইত্যাদি দেখতে পাই। এইটা আমি লাস্ট ক্লাসে এক্সপ্লেন করেছি। সো আই হোপ অল অফ ইউ আর কোয়াইট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, সেটা না বুঝতে পারার কিছু নেই। ফাইনালি আমাদের হাতে সময় খুব বেশি নেই, অ্যান্ড একটাই খুব ছোট্ট কনসেপ্ট আমাদের বাকি আছে, তো আমরা সেটাকে খুব যেতে পারবো, কোনো অসুবিধা নেই। সেই কনসেপ্টটা হচ্ছে গিয়ে রিল্যাক্সেশন টাইমের কনসেপ্ট, কারণ এটা এমনিও বোঝালে বুঝতে পারবে না, অমনিও বোঝালে বুঝতে পারবে না, ফলে বেশি বোঝার আমরা চেষ্টাই করব না। ওকে, খুলছে না কেন? রিল্যাক্সেশন টাইম, এই দেখো, রিল্যাক্সেশন টাইম হচ্ছে সেই টাইমটা, তোমাদের একটা কথা বুঝিয়ে দিই। দেখো, রেজোনেন্স কিন্তু ইকুইলিব্রিয়াম নয়। ওকে, তুমি একটা পার্টিকুলার নিউক্লিয়াইকে কিছুটা এনার্জি দিয়ে রেজোনেন্স স্টেটে পাঠালে তার মানে কিন্তু এইটা ভাবার কোনো কারণ নেই যে সেটা কোনো ইকুইলিব্রিয়াম স্টেটে চলে গেল এবং সেই স্টেটেই থাকবে। রেজোনেন্স আর ইকুইলিব্রিয়াম কিন্তু সেম নয়, এটা সবসময় মাথায় ঢোকাতে হবে। তুমি যে মুহূর্তে একটা নিউক্লিয়াইকে এনার্জি দিচ্ছ সেটা কিন্তু গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাচ্ছে। সেই এক্সাইটেড স্টেটটা রেজোনেন্স হতেই পারে, বাট দ্যাটস নট দ্য ইকুইলিব্রিয়াম স্টেট or a stable state. That's not the equilibrium or a stable state where that particular nuclei will stay for long. তাহলে সে কি করবে? After some time it will again come back to its ground state, যে গ্রাউন্ড স্টেটে তুমি ওকে এনার্জি দিয়েছিলে এবং ও হয়তো রেজোনেন্সের জন্যই এক্সাইটেড স্টেটে গেছে বা হায়ার স্টেটে গেছে রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ে, বাট আফটার সাম টাইম ও কিন্তু আবার ওর গ্রাউন্ড স্টেটে ফেরত চলে আসবে। এই যে গ্রাউন্ড স্টেটে ফেরত চলে আসার যে ব্যাপারটা, দ্য টাইম ল্যাপস বিটুইন গোয়িং টু দ্য এক্সাইটেড স্টেট অ্যান্ড আগেন কামিং ব্যাক টু দ্য গ্রাউন্ড স্টেট উইচ ইজ দ্য ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশন স্টেট, ঠিক আছে, which is the equilibrium distribution state, that is the ground state, যেখানে ফেরত চলে আসবে। রেজোনেন্সটা কিন্তু ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশন নয় বা হায়ার এনার্জি স্টেটটা কিন্তু নয়, ও আবার গ্রাউন্ড স্টেটে ফেরত চলে এলো। এই যে টাইম ল্যাপসটা বিটুইন গোয়িং টু দ্য এক্সাইটেড স্টেট অ্যান্ড দেন কামিং টু দ্য গ্রাউন্ড স্টেট, দিস ইজ কল্ড দ্য রিল্যাক্সেশন টাইম। আর এই প্রসেসটা সেটা হচ্ছে গিয়ে যে এক্সাইটেড স্টেটের থেকে যে ও আবার গ্রাউন্ড স্টেটে ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশনে চলে আসছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে গিয়ে এনএমআর রিল্যাক্সেশন। Again let me tell this, যে NMR relaxation is the process by which an excited magnetic state returns to its equilibrium distribution. হ্যাঁ, এক্সাইটেড স্টেট থেকে আবার তোমার গ্রাউন্ড স্টেটে চলে আসছে, এবং সেই যে টাইমটা, সেই টাইমটার যে ল্যাপসটা হচ্ছে সেটাকে আমরা বলছি গিয়ে হচ্ছে রিল্যাক্সেশন টাইম। এইবার এইটা দুভাবে হতে পারে, একটা হচ্ছে গিয়ে তোমার স্পিন রিল্যাক্সেশন, যেটাকে আমরা ট্রান্সভার্স রিল্যাক্সেশন বলতে পারি। একটা হচ্ছে গিয়ে আমরা স্পিন রিল্যাক্সেশন, যেটাকে আমরা ট্রান্সভার্স রিল্যাক্সেশন বলতে পারি। আরেকটা হচ্ছে গিয়ে যে স্পিন ল্যাটিস রিল্যাক্সেশন। স্পিন ল্যাটিস রিল্যাক্সেশনটা অ্যালং দ্য জেড অ্যাক্সিস হয়, কিন্তু স্পিন রিল্যাক্সেশন কি, স্পিন ল্যাটিস রিল্যাক্সেশন কি, এগুলো তোমরা এমএসসি তে পড়ারও সম্ভাবনা খুব কম, ফলে এইগুলো এখানে বসে আমাদের ডিসকাস করার কোনো মানে হয় না, আদার দ্যান কনফিউজিং। ওনলি কিপ দিস ইন মাইন্ড যে এক্সাইটেড স্টেটের থেকে ওটা কিন্তু আবার ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশনে ফিরবে। এক্সাইটেড স্টেটে কেন গেছে? কারণ ও রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করেছে। এই যে এক্সাইটেড স্টেট থেকে ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশনে ফেরার যে প্রসেসটা, এটাকে আমরা রিল্যাক্সেশন বলছি, এবং এই যে প্রসেসের যে টাইম ল্যাপসটা হচ্ছে এটাকে আমরা রিল্যাক্সেশন টাইম বলছি। 1 মিনিট 28 সেকেন্ড আছে, কারোর কিছু জিজ্ঞেস করার থাকলে করে ফেলো। স্যার, যে ইকুইলিব্রিয়াম স্টেটটা বলছে, এটা কি মানে যখন ম্যাগনেটিক ফিল্ডটা থাকছে তখন যে স্পিন স্টেটে থাকছে সেটাকে বলছে কিনা, ম্যাগনেটিক ফিল্ড সরিয়ে নেওয়ার পর যে স্টেটে যাচ্ছে? ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে তুমি যখন একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে তখন ও একটা নির্দিষ্ট স্টেটে চলে গেল, কিন্তু সেটা কিন্তু রেজোনেন্স স্টেট নয়। দ্যাট কুড বি আলফা, হ্যাঁ, দ্যাট কুড বি দ্য আলফা স্পিন স্টেট, অর ইট কুড বি সাম আদার স্টেট ডিপেন্ডিং আপন দ্য শিল্ডিং অফ দ্য নিউক্লিয়াই। ঠিক আছে, সেই স্টেটটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট। ঠিক আছে, এবার তুমি যতক্ষণ রেডিও ফ্রিকোয়েন্সি দিব ততক্ষণ তো মানে এক্সাইটেড স্টেটেই থাকবে।
হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে, অবশ্যই। সো ওয়ান্স ইট ইট এই রিল্যাক্সেশনটা টাইম হচ্ছে যে ওয়ান্স ইট মানে কামস ফ্রম দ্য রিল্যাক্সেশন প্রসেসটা হচ্ছে ফ্রম দ্য এক্সাইটেড স্টেট টু দ্য ইকুইলিব্রিয়াম রেসলিউশন স্টেট। ওকে ওকে স্যার। ওকে, সো দিস ইজ অল। আমাদের এনএমআর কমপ্লিট হয়ে গেল, আর কিছু আমাদের বাকি রইলো না। আজকে সকালের ভিডিও, এই ভিডিও সবকিছু আমি লোড করে দেব খুব শিগগিরই, মানে আজ কালকের মধ্যেই লোড করে দেব। ওকে, অল দ্য বেস্ট থার্ড সেমেস্টার স্টুডেন্টস, ভালো করে